গণভোট হয়েছে, গণভোটকে আমরা তো অস্বীকার করছি না, কিন্তু ভোটের স্পিরিটটা ছিল যে আমাদের বাচ্চারা আমাদের দেশে সুশাসন চায়, আমাদের বাচ্চারা আমাদের দেশে ডেমোক্রেসি চায়। গণভোটকে তো আমরা ডিফার করছি না, কিন্তু আমি আবারও বলি, গণভোট যেটা সেটাকে তো আমাদের পার্টি আমলে নিচ্ছে। গণভোটের যে সমস্ত ক্লজগুলো নিয়ে আসা হয়েছে সেই সমস্ত কি বহুল প্রচারিত? আপনি বলেন বহুল প্রচারিত না। আমাদের ধরেন যে 6টি ইয়ে করা হয়েছে, কি বলে 6টা প্রশ্ন ছিল সেখানে, হ্যাঁ মানে কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে দিয়ে হয়তো হানা করা হয়েছে, তো হানার মধ্যে স্পষ্ট ছিল না, মানুষ জানেই না হয়তো হ্যাঁ কোনটা না কোনটা, অনেক কিছু। জি 30টি প্রস্তাবনা আছে, জি, তাই না? 30টি প্রস্তাবনার মধ্যে আমরা হা না দিয়ে দিলাম। ধরেন হানা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হলো, তখন পার্লামেন্ট ছিল না। আপনি খেয়াল করেন জিনিসটা, 75-এ যখন এখানে সামরিক অভ্যুত্থান হলো, তারপরে কিন্তু আপনার কনস্টিটিউশন কিন্তু সাসপেন্ডেড ছিল। তো সাসপেন্ডেড থাকার পরে কিন্তু তখন আপনি জিনিসটাকে আইনে পরিণত করবেন কিভাবে? আইনে পরিণত করার জন্য তখন কিন্তু আপনার গণভোটের প্রয়োজনটা দেখা দিল। কনস্টিটিউশন কিন্তু নাই, সংবিধান যখন থাকে না। আমার ব্যক্তিগত মত যে খুব ভুলের মধ্যে আমরা যেন কোথা দিয়ে হাঁটছি। যখন সংবিধান থাকে না তখন একটা গণভোট যখন হয়, সেই গণভোটটা একটা আইনের মানে তার শক্ত ভিত্তি তৈরি হয়। কিন্তু এখন তো আপনার দুটো জিনিস আছে, সংবিধানও আছে, আপনি গণভোটও করছেন। এখন আপনি প্রায়োরিটি দিবেন কোন দিকে? সেটাকে বলা হচ্ছে যে সংবিধান হচ্ছে, পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম। সুতরাং সার্বভৌম পার্লামেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে গণভোটে যে সমস্ত জিনিস আপনার হিডেন থাকলো, মানুষের চোখের অন্তরালে থাকলো, যে সমস্ত বিষয় সম্পর্কে আপনি কিছুই জানি না, যেমন প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট, তুমি মানো কি না? ইয়েস নো, একটাই প্রশ্ন। এইখানে কি অবস্থা? এইখানে কয়জন জানে? যে সমস্ত বিষয় হিডেন থেকে গেল, সেই সমস্ত বিষয়ের সমাধান কি? সেই সমস্ত বিষয় সমাধান করতে গেলে তো আপনাকে এর আইনের বেসিক স্ট্রাকচারের সঙ্গে এটা কনফ্লিক্ট করে কিনা আপনাকে তো দেখতেই হবে। সেই কথাটাই আমরা বলছি যে গণভোট হয়েছে, গণভোটকে আমরা তো অস্বীকার করছি না, কিন্তু ভোটের স্পিরিটটা ছিল যে আমাদের বাচ্চারা আমাদের দেশে সুশাসন চায়, আমাদের বাচ্চারা আমাদের দেশে ডেমোক্রেসি চায়। যারা রক্ত দিল, যারা সংগ্রাম করেছে, তাদের চাওয়াটা কি? প্রথম চাওয়াটা তো তাদের ধরেন যে ইয়ে ছিল, কি বলে কোটা। কিন্তু পরে সেই কোটার আন্দোলনটা কিন্তু আপনার এক দফায় আসলো, এবং এক দফায় আসার ক্ষেত্রে যখন তাদের সঙ্গে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে, তার মূল স্পিরিটটাই কিন্তু ছিল যে তারা ডেমোক্রেসি চায়, তারা সুশাসন চায়, জবাবদিহিতা চায়, দেশটা ভালো হোক, এইটা চায়। তো সুতরাং সেই চাওয়ার জায়গা থেকে যেটা সামনে এসছে সেটা হলো যে তাহলে আপনার এখানে সুশাসন নিশ্চিত করার জন্য আপনার একটা সার্বভৌম পার্লামেন্ট লাগবে। সেই সার্বভৌম পার্লামেন্টটাই কিন্তু আমাদের সামনে এখন প্রধান কাজের ক্ষেত্র, সার্বভৌম পার্লামেন্টটাই। সেই পার্লামেন্টে আপনি তো নিশ্চয়ই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যে যে সমস্ত বিষয় গণভোটে আসলো কিন্তু যে সমস্ত বিষয় মানুষের মানে অজ্ঞাতে থেকে গেল, সেই সমস্ত বিষয় আপনি একটু পরীক্ষা করে দেখতে তো আপনার কোনো দোষ নেই যে সেটা আপনার মূল সংবিধানের সঙ্গে সার্বভৌম পার্লামেন্টের কার্যক্রমের সাথে সেখানে কোনো ব্যাঘাত সৃষ্টি করে কি না। সিম্পলই এটাকে খুব ওইভাবে মানে খুব কঠিনভাবে দেখলাম যে কি না কি হচ্ছে, তা তো না। মানে মনে হয় যে কিছুই মানছে না, কিছুই করছে না, এই ধরনের রেটরিক্স তৈরি করা, এইটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড বাজি। কে করছে স্ট্যান্ডবাজি? যারা বলছেন যে কারা বলছেন? যারাই বলছেন, ধরেন বিরোধী দল বলছে। আচ্ছা, হ্যাঁ, যে কারণে তারা হয়তো ওয়াক আউট করলেন, আজকে না বুঝেই কিছু বললেন, কিন্তু পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যখন ক্লারিফিকেশন দিলেন তো চুপ করে গেলেন, বসে গেলেন। আমি সেক্ষেত্রে ধন্যবাদ দেবো যে বুঝলেন ব্যাপারটা, বুঝে বিষয়টা উত্থাপন করেছেন বলে আমার মনে হয় না। তো যখন বুঝলেন, ক্লারিফিকেশন যখন দেয়া হলো, তখন যখন বুঝলেন তখন তো চেপে গেলেন, বেমালুম বসে থাকলেন।
সুতরাং জিনিসগুলো এইরকম। এখন আমার কথা হচ্ছে ডেমোক্রেসি বা পার্লামেন্টারি পলিটিক্সে এইটা আমাদের সহনশীলভাবে আমাদের মধ্যকার বিরোধগুলোকে নিষ্পত্তি করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা এবং সেটা আজকে পার্লামেন্টে আমি এতক্ষণ তো ওইভাবে বললাম, এটা বলি যে এটা আজকে বিরোধী দল সেটাও তারা করেছেন, তারা বুঝেছেন।